আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি হালকোর ইঞ্জিনিয়ারিং টেলস এর এপিসোড নাম্বার 4-এ। সো আজকের এপিসোডটা আমাদের খুব ইন্টারেস্টিং হবে, কারণ হচ্ছে আমাদের সাথে আছে আমাদের মনির ভাই। সো মনির ভাই খুব ব্যস্ততার মাঝখানে হচ্ছে আমাদেরকে সময় দিয়েছে, এজন্য আমরা আসলে আনন্দিত। সো মনির ভাইকে আসলে পরিচয় করার দেওয়ার তেমন কিছু নেই, তোমরা আসলে চিনার কথা, অনলাইন অফলাইন দুই জায়গায় ভাই খুব পরিচিত আর কি। তারপরও যাই ভাইয়ের থেকে আমরা ছোট্ট একটা পরিচয় জেনে নিব আর কি। ভাই আপনার পরিচয়টা যদি একটু দিতেন। পরিচয় খুব সিম্পল। আমাকে মানুষজন হচ্ছে মনির স্যার হিসেবে চেনে। তো আমি ইঞ্জিনিয়ার এস এম মনিরুজ্জামান, বুয়েট ব্যাচ 03। আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আর এরপর হচ্ছে আমি আইবিএ থেকে এমবিএও কমপ্লিট করি। পড়াই সেই 2004 সাল থেকে প্রফেশনালি অ্যাকচুয়ালি। সো পড়ানোটা এখন অ্যাকচুয়ালি মূল প্রফেশনই হয়ে গেছে আর কি। সো পাশাপাশি আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে সিনিয়র লেকচারার হিসেবেও আছি। সেই পড়ানো নিয়ে আর কি হ্যাঁ, খুব চলছে ছোট্ট দিনকাল। পরিচয়ের মাঝখানেও কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো আজকের এপিসোডের প্রথম যে ভার্সনটাতে সেটা আমরা চেষ্টা করব যে ভাইয়ের সবকিছু জানার, মানে সবকিছু বলতে আসলে ভাইয়ের অ্যাডমিশন রিলেটেড যাবতীয় যা কিছু আছে সবকিছু জানার। সো প্রথমে ভাই যদি আমি আপনাকে যে প্রথম কোশ্চেনটা করি, যে ভাই আপনি আসলে মানে কয় জায়গায় পরীক্ষা দিয়েছিলেন যে অ্যাডমিশনে আপনার? আচ্ছা, অ্যাডমিশনে আমি পরীক্ষা দিছিলাম হচ্ছে আন্ডারগ্রেডে 2 জায়গায়। আচ্ছা। শুধুমাত্র বুয়েট আর মেডিকেল। Good. বুয়েট পরীক্ষা দেওয়ার আমার কথা ছিল না। কিন্তু আচ্ছা আমাদের সময় বুয়েট ভর্তি পরীক্ষা হয়েছিল ডিসেম্বরের 18 তারিখ। আচ্ছা আর মেডিকেলের ভর্তি পরীক্ষা ছিল, আমি যদি ভুল না করি, জানুয়ারির 22 তারিখ। আচ্ছা সো যেহেতু বুয়েট ভর্তি পরীক্ষাটা আগে হয়ে গেছে, দিতে হবে, দিয়েছিলাম। আচ্ছা, তাহলে আপনার টার্গেট ছিল মেডিকেল এমন কিছু? হ্যাঁ, আমার একেবারে বাচ্চাবেলা থেকে টার্গেট ছিল ডাক্তার হব। আমি নটরডেমের গ্রুপ ওয়ানে আমাদের 2 জনের বায়োলজি কম্পালসারি ছিল, যতদূর আমার মনে পড়ে। হুম। তার মধ্যে এক পিস ছিলাম আমি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আপনার আসলে একদম মেডিকেল প্রিপারেশনই ছিল কি? মানে আমরা যদি একদম স্পেসিফিক ভাবে আমি বলি যে আমি অ্যাকচুয়ালি কোনো কিছুর জন্য প্রিপারেশন নেই নাই। মানে আমার কাছে ছোটবেলা থেকে আর কি ব্যাপারটা ছিল কি, পড়ালেখা তো করতেই হবে, কিছু করার নেই। আর অ্যাডমিশনের ব্যাপারে আমার ধারণাটা ছিল যে আমি যদি আমার সিলেবাসটা কমপ্লিটলি কাভার করি, পুরো সবগুলা বই আমার যদি ঠিকঠাক মতো পড়া থাকে, তাহলে তো আমি ইনশাল্লাহ যে কোনো অ্যাডমিশন ক্র্যাক করতে পারবো। আচ্ছা সুতরাং আলাদাভাবে স্পেসিফিক ওই যে অ্যাডমিশন সিজনে এসে যে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে হবে, এই ধারণাটাই আমার মধ্যে ছিল না। আচ্ছা, সো ভাইয়ের কথা শুনে তো বুঝতে পারছো আর কি। সো আমি ভাইয়ের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারি যে আমরা নর্মালি বুঝাই তো যায় ভালো ভালো স্টুডেন্ট ছিল, বাট আমাদের নর্মালি গতানুগতিক যে ভালো স্টুডেন্ট আছে যারা আসলে দেখা গেছে যে কাইন্ড অফ হচ্ছে মুখস্থ করে বেড়ায়, কিংবা হচ্ছে মানে জাস্ট ওই রেজাল্টের জন্য পড়ে। বাট আপনার ক্ষেত্রে যেটা ব্যাপারটা বুঝতে পারি না, হয়তো আপনি জানার জন্য পড়েন। না, না, জিনিসটা আসলে জানার জন্য পড়া না। ওই ভাব ধরতে যাব না যে আমি খুব জ্ঞান অর্জনের জন্য পড়ছি। হ্যাঁ আমারও পড়ালেখা রেজাল্ট ওরিয়েন্টেডই, যে ছোটবেলা থেকে আমার কথা হচ্ছে মার্কস আমার হাইয়েস্ট পেতে হবে। সো আমার কাছে মনে হয় যে একটা ভালো ছাত্রের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সে যে শুধু জানবে তা না, সে পরীক্ষায় টপার হবে। আচ্ছা সো শুধু জানলাম কিন্তু পরীক্ষায় কিভাবে লিখতে হবে সেই টেকনিকগুলো আমি জানলাম না, তাহলে আমার কাছে সেটা ভালো ছাত্রের অ্যাকচুয়ালি সংজ্ঞায় পড়ে না। আর আরেকটা জিনিস আমি বলবো, সেটা সবসময় বলি, ক্লাসরুমে বাচ্চাদেরকে বলি, বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে হুম। কত জ্ঞান অর্জন করলাম তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি কোথায় চান্স পেলাম। হ্যাঁ অবশ্যই, এটা তো আসলে সো আমি যে কোনো স্টুডেন্টকে একটা কথাই বলি, অবশ্যই তুমি নলেজ গ্যাদার করবা, অবশ্যই তুমি জানবা, কিন্তু তোমার ফার্স্ট প্রায়োরিটি হতে হবে যে তুমি ভালো কোথাও চান্স পাচ্ছ কিনা। ওকে। সো ভাই এবার আমরা যদি একটু পিছনে আসি, যে আপনার যে এইচএসসি এক্সাম ছিল, সো এইচএসসি এক্সাম তো অবশ্যই ভালো ছিল, মানে ভালো গেছে আর কি, রেজাল্টও ভালো ছিল। এখন এইচএসসির পরপরই কি আপনি অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করে দিয়েছিলেন, নাকি কোথায়? এখন এটা বললে তো বাচ্চা কাচ্চা মানে হচ্ছে ম্যাট দিবে। আমি আচ্ছা তো পড়ালেখাই করি নাই। আচ্ছা, সেটাই কারণ সেটাই আমার আমরা কথা দেখতে হচ্ছে পাচ্ছি। আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব পড়ে আসছি। আচ্ছা এখন এসে আমাকে যদি অ্যাডমিশনের জন্য আবার প্রিপারেশন নিতে হয়, 2 বছর কি ঘোড়ার ঘাস কাটলাম। ওকে সো অ্যাকচুয়ালি মানে আমি যদি ইন শর্ট আমার গল্পটা বলি, আমি অ্যাডমিশন কোচিং করতাম 2 জায়গায়। আচ্ছা সো কেন 2 জায়গায় করতাম সেটা একটু বুঝিয়ে বলি। আমি কোচিং এর নাম বলবো না, কারণ তাহলে ওকে তাদের মার্কেটিং করা হবে। সো বেসিক ব্যাপারটা হচ্ছে, আমার আব্বু জান আমি যেহেতু মেডিকেলেই ভর্তি হব, আমাকে মেডিকেল একটা কোচিং এ ভর্তি করালেন তখনকার। তো ফার্ম গেটে আমি ভর্তি হলাম কোচিংটায়। ভর্তি হওয়ার পরে কয়েকদিন পরে যে দেখি এখানে বন্ধু বান্ধব কম। তো আচ্ছা যেহেতু বন্ধু বান্ধব কম, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হচ্ছে না, আমি আবার কলেজ লাইফ থেকে একসাথে গ্রুপে স্টাডি করে অভ্যস্ত। হুম সো তখন ভাবলাম ঠিক আছে, তাহলে একটা ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে করি, কারণ ওখানে বন্ধু বান্ধবের সংখ্যা বেশি। সো যে ভর্তি হলাম সঙ্গে ইঞ্জিনিয়ারিং কোচিংয়ে। একই দিনে 2টা কোচিং রাখলাম, যে সকালে আমার মেডিকেলের কোচিং, তারপর দুপুরবেলা আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং হ্যাঁ, কোচিং। তো বেসিক ব্যাপার ছিল আমি কোচিংয়ে আসতাম, ক্লাস মিস দিতাম না। হুম। কিন্তু ক্লাসের মধ্যে বসে আমি আমার মতো করে পড়তাম, ভাইয়ারা কি পড়াচ্ছে সেই পড়াটা যদি রিলিভেন্ট বা প্রাসঙ্গিক হতো আমি পড়তাম, যদি অপ্রাসঙ্গিক হতো, বিশেষ করে আজাইরা ইনফরমেশন দিত কিছু,
যেটা জীবনেও গত 10-12 বছরের কোশ্চেন ব্যাংকে নাই। আমাদের সময় তো কোশ্চেন ব্যাংক ছিল, মানে আমি 2003 সালে ভর্তি পরীক্ষা দিই, আমাদের সময় রয়্যাল গাইড নামে একটা গাইড ছিল, প্রচারণা করে দিলাম। তখনকার রয়্যাল গাইড আসলে দুর্দান্ত রয়্যাল গাইড ছিল, মানে একটা বেশ মোটা বই ছিল। সেই মোটা বইয়ের মধ্যে গত আমাদের সময় খুব সম্ভবত 91 সাল থেকে প্রশ্ন ছিল 2002 সাল পর্যন্ত। তাহলে আমি তো এই 12 বছরের কোশ্চেন আগে থেকেই পড়ে আসতেছি। সো ভাইয়া ক্লাসে যেটা দেখাচ্ছে না সেটা বইয়ে আছে, না সেটা প্রশ্ন ব্যাংকে আছে। সো আমি এক্সট্রা ইনফরমেশনগুলো কখনোই নিতাম না, কারণ আমি যেহেতু 12 বছরের প্রশ্ন ব্যাংক সলভ করেছি, আমি সলভ করতে যেয়ে দেখেছি যে অ্যাডমিশনে চান্স পাওয়ার মতো যে মার্কসটা দরকার সেটা শুধুমাত্র আমাদের যে সিলেবাস অনুযায়ী পাঠ্য বইগুলো আছে এটা পড়লেই হয়ে যায়। সো আমি কেন এক্সট্রা প্রেশার নিব? এটা ছিল অ্যাকচুয়ালি আমার পড়ার স্টাইলটা। সো আমি যেহেতু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ওইভাবেই পড়ে আসছি, সবগুলা বইয়ের সকল অনুশীলনী সলভ করা আমার, তারপর প্রশ্ন ব্যাংক আমি তখনই সলভ করে ফেলছি। অ্যাডমিশনের সময় আমার কাজটা ছিল আমি ক্লাসরুমগুলোয় আসতাম, ক্লাসে অ্যাটেন্ড করতাম, দেখতাম, রিভিশন করতাম এবং একটা ইন্টারেস্টিং কাজ করতাম। আমি কখনোই কোনো পরীক্ষা প্রিপারেশন নিয়ে এসে দিতাম না। কেন? তার কারণ হচ্ছে আমি যদি পরীক্ষায় প্রিপারেশন নিয়ে এসে দেই তাহলে তো আমি বুঝবো না আমার উইকনেস কোথায়। সো আমি আমার ইফিসিয়েন্সি বাড়ানোর চেষ্টা করতাম। আমার কথা হচ্ছে পরিশ্রম করব আমি, কিন্তু সেটা পরিশ্রমটা এমনভাবে করব যাতে আমার ইফিসিয়েন্সি বাড়ে। এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমি একটা বইয়ের অংশ পড়ে আসছি, এবার তাহলে আমি পরীক্ষাটা দিব, পরীক্ষা দিয়ে দেখবো আমি কি কি পারি নাই, তাহলে যা যা পারি না সেটা আমার দুর্বলতা, পড়ে ফেললাম, শেষ। এত কষ্ট করার দরকার কি? আচ্ছা, সো আপনি কি মানে এখন যে যদি নর্মাল লেভেলের স্টুডেন্ট হয় তাকেও কি আপনি এটা সাজেস্ট করবেন? যে না 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 না, আমি নর্মাল লেভেলের স্টুডেন্টদেরকে একটু ডিফারেন্ট কথা বলবো। যেহেতু তুমি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করছো, আমি আমারটা বললাম এবং শুরুতেই বলছি পোলাবান ম্যাট দিবে। সো নাম্বার 1, আমি আমার লাইফে হেট করতাম পরীক্ষাকে। আচ্ছা, আমি পরীক্ষা দেওয়ায় বিশ্বাসী ছিলাম না, যে একেবারে শুধুমাত্র ফাইনাল পরীক্ষা দিব। আমি আমার লাইফে কোথাও কোনো মডেল টেস্ট দিই নাই, আমি আমার লাইফে কোথাও কোনো এক্সামে বসি নাই, শুধুমাত্র স্কুলের ফাইনাল এক্সামগুলোই বসতাম। তারপর হচ্ছে আমি এইচএসসি বোর্ড পরীক্ষায়, এসএসসি বোর্ড পরীক্ষা দিছি, আর নর্ডেম কলেজের কুইজগুলোয় পার্টিসিপেট করছি, দ্যাটস ইট। আলাদাভাবে পরীক্ষা দেওয়াটা আমার কাছে খুব প্যাথেটিক লাগতো এই কারণে যে পরীক্ষা দিয়ে আবার নিজেকে যাচাই করার কি আছে? আমি যদি সব কিছু নিজে পড়ি, পারি, ম্যাথগুলো আমি বসে বসে সব ম্যাথ নিজে নিজে করতে পারতেছি, ডিউ টাইমে করতে পারতেছি, আবার পরীক্ষা দিয়ে যাচাই করার কি আছে? এই ফিলোসফিটা আমার ছিল না। কিন্তু এই জিনিসটা এখনকার জেনারেশনের বাচ্চা কাচ্চাদের জন্য অ্যাপ্লিকেবল না। কেন অ্যাপ্লিকেবল না সেটা আমি একটু বুঝিয়ে বলি। আমাদের সময় কম্পিটিশন একটু কম ছিল। সো কম্পিটিশন যেহেতু একটু কম ছিল, সবাই এত কনসাস ছিল না, সবাই এত কনসার্ন ছিল না। এবং আমি যেহেতু প্রচুর পড়ালেখা করে অভ্যস্ত, আমি জানতাম যে ইনশাল্লাহ আমি যে কোনো অ্যাডমিশন টেস্টে বসতে যাই আমি মোটামুটি টপ 100 বা টপ 200 ইনশাল্লাহ থাকবো, এই কনফিডেন্সটা আমার ছিল। এই কনফিডেন্সটার পিছনে কারণটা কি? কারণ হচ্ছে আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে পরিমাণ পড়ালেখা করছি সেটা মানে হচ্ছে বেশ ভালো পরিমাণ পড়ালেখা আমি করছি। তো এখনকার বাচ্চা কাচ্চারা কী করে? তারা পড়ে কম, দেখে বেশি। সো কীরকম দেখে বেশি? যে ধরো এই বাচ্চারা একটা ক্লাসরুমে গেল, বসলো, সো স্যার পড়াচ্ছেন, ও কিন্তু খেয়াল করতেছে স্যার পড়াচ্ছেন। ওদের আসলে বাসায় যে নিজেদের পড়ার মতো সময়টা কম, সেখানে আমার নিজের পড়ার সময়টা আমি অনেক বেশি রাখতাম। যে আমি কলেজ শেষ করার পরে বাসায় যে একটা ঘুম দিতাম, ঘুম থেকে উঠে 4-5 ঘন্টা আমি নিজে নিজে পড়তাম। বা অনেক সময় এরকম হতো যে কলেজেই আমার কোনো একটা লেকচার হয়েছে, এরপর হয়তো বা ল্যাব আছে, ল্যাবের আগে একটু গ্যাপ আছে, আমি লাইব্রেরিতে যেয়ে ওই লেকচারটা আবার রিভিউ করে ফেলতাম যে আজকে স্যার কী পড়ালেন। সো আমার সেলফ প্র্যাকটিসটা আল্লাহর মতো অনেক বেশি ছিল, এই কারণে আমার আর এক্সাম দরকার ছিল না। কিন্তু এখনকার বাচ্চা কাচ্চারা যেহেতু সেলফ প্র্যাকটিসটা কম করে, আমার সবসময় মনে হয় এখনকার বাচ্চাদের রেগুলার গুছানো এক্সাম দেওয়া উচিত। কারণ ও তো নিজে বাসায় পড়ালেখা করতেছে না খুব বেশি, নিজে বাসায় বেশি লিখতেছে না, তাহলে এই পরীক্ষাগুলো দিলেও লেখার প্র্যাকটিস হবে। সো এই কারণে এখনকার বাচ্চাদেরকে আমি আমার পাথটা ফলো করতে বলবো না, এই কারণে ও তো 12 বছর আমার পাথে হাঁটে নেই। এখন এসে শেষ 3 মাসে আমি যদি বলি যে না আমি এটা করে আসছি মনির স্যার তুমি এটা করো, তাহলে অ্যাকচুয়ালি বাচ্চাটার ক্ষতি করা হবে। ও যে ফরম্যাটে পড়ে আসছে সেটা হচ্ছে ওদের পরীক্ষার প্রেশার দিলে ওরা পড়ে। আমি যেটা দেখি সেটা হচ্ছে স্যার পরীক্ষা, স্যার পরীক্ষা, পরীক্ষা নিলে বাচ্চারা পড়ে, পরীক্ষা না নিলে বাচ্চারা পড়ে না। সো এই যে সেলফ মোটিভেশনের জায়গাটা, এটাই যেহেতু একটু ঘাটতি রয়ে গেছে, আমি সব সময় সবাইকে সাজেস্ট করি চ্যাপ্টার পড়ো, সেই চ্যাপ্টার অনুযায়ী গুছিয়ে পরীক্ষা দাও। পরীক্ষা দিয়ে তুমি তোমার দুর্বলতাগুলো ফাইন্ড আউট করো, ফাইন্ড আউট করে তুমি আবার সেইগুলোকে রিভাইজ করো। আচ্ছা, সো দেখতে পাচ্ছ যে আসলে ভাই থেকে আসলে আমরা অনেক কিছু জানবো আর কি। সো এখন আমরা যদি ভাই বলি যে এইচএসসি থেকে আমার যে বোর্ডের যে পরীক্ষা ছিল ওটা আসলে গ্যাপ কতটুকু ছিল? বা
আমাদের সময় তো পরীক্ষাগুলো একটু পরে হতো, আমাদের সময় অ্যাকচুয়ালি হাতে একটু সময় পাওয়া যেত। আমাদের অ্যাকচুয়ালি আমার ঠিক এক্সাক্ট খেয়াল নেই, এইচএসসি পরীক্ষা বোধহয় শেষ হলো আমাদের সময় আগস্ট মাসে। হুম। সো এবং হচ্ছে অ্যাডমিশন টেস্ট হলো ডিসেম্বর মাসে। তো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 4 মাস মোটামুটি আমরা সময় পেলাম। আচ্ছা, আর হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট তো বললাম 22শে জানুয়ারিতে 22 ছিল। জানুয়ারি, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ছিল 26শে ফেব্রুয়ারি। 26 সো একটু তাহলে বোঝার চেষ্টা করি। প্রথমে হচ্ছে বুয়েট অ্যাডমিশন টেস্ট 18ই ডিসেম্বর, মেডিকেল অ্যাডমিশন টেস্ট হচ্ছে 22শে জানুয়ারি, আর যদি আমি ভুল না করি আমার যতটুকু খেয়াল আছে মেমোরিতে, আর ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা ছিল 26শে ফেব্রুয়ারি। আমি ডিউতে ভর্তি পরীক্ষায় বসি নাই, কারণ যেহেতু আমার বুয়েটে হয়ে গেছে, বুয়েটে ভর্তি হয়ে গেছি, এরপর মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলাম, কিন্তু আর মেডিকেলে গেলাম না। সো অ্যাকচুয়ালি আমাদের সময় হাতে একটু সময় বেশিই পেতাম আমরা। এখন এসে অ্যাকচুয়ালি কোভিড পরবর্তী সময়ে জিনিসটা একটু হযবরল লাগে আমার কাছে। বিশেষ করে একটা জায়গায় আমি নিজে আহ, একটু একটা কনসার্ন রেজ করি। সেই কনসার্নটা হচ্ছে অ্যাডমিশন টেস্টগুলো খুব কাছাকাছি সময়ে হওয়াটা আসলে একটু বিপজ্জনক। কেন বিপজ্জনক? আল্লাহ না করুক কারো একটা পরীক্ষা খারাপ হলো, ও ওই ট্রমা থেকে বের হয়ে আসার আগে আরেকটা পরীক্ষায় যখন বসতে যায়, তখন ওর পরীক্ষাটা খারাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সো আমি অ্যাকচুয়ালি এই ভিডিওটা যদি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কেউ দেখেন, যারা হচ্ছে কর্তা ব্যক্তি আছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা বাচ্চাদের উপরে এই জুলুমটা বন্ধ করেন। আপনারা পরীক্ষাগুলোর মাঝে একটু গ্যাপ রাখেন। অ্যাটলিস্ট একটা পরীক্ষার সাথে আরেকটা পরীক্ষার গ্যাপ আমার মতে মিনিমাম 7 দিন থাকা উচিত। কিন্তু এখন দেখা যায় 2 দিন 3 দিনের গ্যাপে পরীক্ষাগুলো পড়তেছে, এইটা আমার কাছে একেবারেই ভালো লাগে না। সেটাই, যাতায়াতের ব্যাপার আছে, তারপর কেউ যদি একটা সিক হ্যাঁ, হয়ে যায় শেষ, মানে মানে হচ্ছে আমার কাছে জিনিসটা মনে হয় যে বাচ্চা কাচ্চাদেরকে আমরা এখন টুল বা যন্ত্রাংশ হিসেবে দেখতেছি। হ্যাঁ। এগুলো যন্ত্রাংশ না, এগুলো মানুষ। মানে হচ্ছে আমি নিজেও তো ওই অ্যাডমিশন ফেজটা পার করে আসছি। হ্যাঁ, হয়তোবা আল্লাহ তাআলা আমাকে দক্ষতা দিছেন বলে আমার জন্য জার্নিটা কঠিন ছিল না। আল্লাহ তাআলা আমার পরিবারকে সামর্থ্য দিছেন বলে আমি ইনশাল্লাহ অ্যাফোর্ড করতে পারছি। কিন্তু আমরা যদি ওভারঅল সিনারিওটা দেখি ভাইয়া, সারা বাংলাদেশে কয়টা বাচ্চা কাচ্চা আছে আর্থিকভাবে তাদের ফ্যামিলি তাদেরকে এই ফুল সাপোর্টটা দিতে পারে? আমার কাছে এই জিনিসগুলো পীড়াদায়ক লাগে যে আমরা যারা বিভিন্ন পজিশনে চেঞ্জ আনতে পারার, তারা চেঞ্জ আনার কোনো চেষ্টাও করি না। আমরা মানে হচ্ছে এই জিনিসগুলো খুব মানে উপেক্ষা করি কেন আমি এটা বুঝি না, যে এটা তো মৌলিক মানবিক গুণ হওয়া উচিত ছিল। আচ্ছা, তো ভাই এখন আমি জাস্ট এটা জিজ্ঞাসা করার যে ভাই, যেহেতু মেডিকেলে প্রিপারেশন নিছিলেন প্লাস মেডিকেলে পড়ার ইচ্ছা ছিল, তো কেন হঠাৎ করে বুয়েটে আসা? আচ্ছা, এটা একটা পার্সোনাল ইগোর জায়গা ছিল অ্যাকচুয়ালি। তো ইগোর জায়গাটা কীরকম, যে আমার এক্স্যাক্টলি খেয়াল আছে মেডিকেলের রেজাল্ট যেদিন হলো আর কি, আমাদের সময় হচ্ছে অনলাইন ছিল না। 2003 সালের গল্প বলছি আমি। 2004 সালে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হয় 22শে জানুয়ারি, রেজাল্টটা কয়েকদিন পরেই হয়। তো সকালবেলা আমাদের বাসায় পত্রিকা আসতো, ওই পত্রিকার মধ্যে মেডিকেলের রেজাল্ট পাবলিশ হতো। সো মেডিকেলের রেজাল্ট যখন আমি দেখলাম, আমাদের সময় ঢাকাতে 2টা মেডিকেল ছিল, একটা ডিএমসি আর হচ্ছে এসএসএমসি। তো আমার একটা এক্সপেকটেশন ছিল আমি আসলে ডিএমসি বা এসএসএমসি কোনো একটা চান্স পেয়ে যাব। কিন্তু আমার মেরিট লিস্টে আমি দেখলাম নামটা চিটাগাং মেডিকেল কলেজে। মন ভেঙে গেল যে আমি চিটাগাং মেডিকেল কলেজ পড়বো না। তখনই সিদ্ধান্ত নিলাম না, আমি পড়বো না। তো এটাতে আপনার প্যারেন্টসরা কিছু বলে নাই? অবশ্যই বলছে। আমার আব্বু একটু ক্ষেপেছিল আমার উপরে। আব্বু বেশ ভালোই ক্ষেপছিল। তো আব্বু ক্ষেপার পরে আমি আবার সিদ্ধান্ত নিলাম ঠিক আছে যাই। বুয়েট থেকে সার্টিফিকেট তুলে যাই। চট্টগ্রামে যেয়ে ভর্তি হই। কারণ বুয়েটে তো তোদের নিয়ে আমি ভর্তি হয়ে আছি। হ্যাঁ। সো আমার খুব সম্ভবত ফেব্রুয়ারির 11 তারিখ ভর্তির ডেট ছিল। তো আমি ফেব্রুয়ারির 10 তারিখ বুয়েটে যাই, যদি ডেটটা ভুল না করি। বুয়েটে যেয়ে ফর্ম তোলার আগে আমি মানে হচ্ছে আহ, এই মেডিকেল রিলেটেড কিছু বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে যাই। আচ্ছা। তো সেই বড় ভাইদের সঙ্গে দেখা করতে যে ওইখানে কিছু কথাবার্তায় আমার কাছে মনে হয় যে না, মেডিকেলের পরিবেশটা বোধহয় এত ভালো না। মানে ওইখানে কিছু রাজনৈতিক কথাবার্তাও চলে আসে, ধর্মীয় ভাবধারা, রাজনৈতিক আদর্শ, হ্যান ত্যান। আমি প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়ে যাই। আমি পড়তে যাচ্ছি, আমি যখন ডাক্তার হব, আমি মানুষের সেবা করব, আমি সেবক হব, এইখানে কে কোন মতাদর্শের, আমার অ্যাজ এ ডক্টর আমি যদি একটা রোগীকে ট্রিট করতে যাই, সে কোন মতাদর্শে বিশ্বাস করে এতে তো কিছু আসা যায় না, সে আমার রোগী হবে। কিন্তু যখন এই কথাবার্তাগুলো শুনলাম, আমার কাছে মনে হলো যে না, কেমন যেন একটু লাগতেছে। আবার সত্যি কথা বলতে বুয়েট ক্যাম্পাস দেখে ভালো লেগে গেছিল। আচ্ছা। সো যেহেতু বুয়েট ক্যাম্পাসে গেছি, পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্পাসে গেছি, উইথ ডিউ রেসপেক্ট, আমি কারোর প্রতি ডিসরেসপেক্ট শো করতেছি না। আমার কথা বলার উদ্দেশ্য এটা না যে কোনো প্রতিষ্ঠানকে ছোট করা, সকল প্রতিষ্ঠানই দরকার আমাদের।
তো আমার পার্সোনালি মেডিকেলের ক্যাম্পাসের তুলনায় মানে হচ্ছে বুয়েট ক্যাম্পাসটা ভালো লাগছিল। তো তখন চিন্তা করলাম যে ওকে, আমি তাহলে আর সার্টিফিকেটগুলো না তুলি। আরেকটা কারণ ছিল, সেই কারণটা একটু বুঝিয়ে বলি। আমার অ্যাকচুয়ালি ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল বায়োলজির প্রতি আগ্রহ থেকে। মানুষকে সেবা করার প্রতি আগ্রহের থেকেও বেশি ছিল বায়োলজির প্রতি আগ্রহ, মানে বায়োলজি খুব ভাল লাগতো আমার পড়তে। আচ্ছা, এখন আমার বায়োলজি ভাল লাগতো, কিন্তু আমি এইচএসসি লাইফে ম্যাথ বই সলভ করছিলাম মাত্র 5টা। আমার মাত্র ম্যাথ 5টা? অপশনাল ছিল, হ্যাঁ। ম্যাথ হচ্ছে আমি আহসান তরফদার মুজিব করছিলাম, গোলাম রহম কাজী করলাম, লুৎফুজ্জামান করলাম, তারপর এসিও আহমেদ করলাম, এরপর হচ্ছে আফসরুজ্জামানের বই করলাম, আর নিমাই স্যারের শীট করলাম। সো বই 5টার, নিমাই স্যারের শীট। আচ্ছা। তো এইগুলা মানে আমার হচ্ছে কাছে এটাই মনে হচ্ছে এটা আসলে কি সম্ভব ভাই? অবশ্যই সম্ভব। আপনার দ্বারা সম্ভব, বাট আমার দ্বারা না, মনে এটা জীবনও যে সম্ভব কোনো না। স্টুডেন্টের দ্বারা সম্ভব ভাই। একটা আচ্ছা, কথা আমি শুরুর দিকে বলতেছিলাম, ইফিসিয়েন্সি। আচ্ছা আমি পড়ালেখায় ইফিসিয়েন্সিতে বিশ্বাসী। আচ্ছা কিরকম ইফিসিয়েন্সিতে বিশ্বাসী আমি একটু বুঝাই বলি ভাইয়া। আমি কিন্তু প্রথমে একটা বই পড়ছি। আচ্ছা সো একটা বই পড়ছি বলতে বীজগণিত এবং হচ্ছে ত্রিকোণমিতি পড়লাম হচ্ছে আফসরুজ্জামান স্যারের বই। আর হচ্ছে জ্যামিতি এবং হচ্ছে ক্যালকুলাস করলাম খুব সম্ভবত, না ওটা আফসরুজ্জামান স্যারের বই করলাম। তাহলে আমার কিন্তু একটা বই সব ম্যাথ করা শেষ। আচ্ছা। এবার এইচএসসি টেস্ট পরীক্ষার পরে হাতে যে সময়টুকু থাকে, বাচ্চা কাচ্চা কি করে, মডেল টেস্ট দেয়। মডেল টেস্ট। আমি তো মডেল টেস্ট দিব না, কারণ আমার দেওয়ার কি আছে, আমি তো বইয়ের সব পারি। মডেল টেস্ট তো একই কোশ্চেনই তুলবে। তাহলে এই সময়টা আমি কি করব? সো আমাদের কলেজের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছিল 2003 সালের জানুয়ারির মধ্যেই টেস্ট পরীক্ষা শেষ। আমরা এইচএসসি পরীক্ষায় বসছিলাম সম্ভবত মের শেষে বা জুনের শুরুতে। তাহলে আমার এখানে 4-5 মাস সময় আমি কি করব বাসায় বসে, যেহেতু আমি মডেল টেস্ট দিব না? তাহলে আমার তো এখন রিভিশন করতে হবে। ঠিক আছে, ম্যাথ বই তাহলে একটা বই নিয়ে খুললাম, বসলাম। যে কথার কথা, আমি যখন হচ্ছে এসু আহমেদের বই খুলে বসলাম, অলরেডি কিন্তু আমার একটা বই সব ম্যাথ করা, তার মানে বই খুলে দেখি এটার তো 80% ম্যাথ ওইখানে চলে গেছে। তাহলে আমি আসলে কতটুকু ম্যাথ করতেছি? 20%। এরপর 3 নাম্বার বইয়ে যখন গেলাম 10% আছে নতুন ম্যাথ। 4 নাম্বার বইয়ে যায় দেখি মোটামুটি 2 থেকে 3% ম্যাথ। সো আমি আসলে বলতেছি 5টা বই। মানুষজনের মাথায় কি আসতেছে, আল্লাহ 5টা বই করছে। সেটাই, মাঝখানে কমন তো ছিল অনেক। কমন ভাই, মোটামুটি এই 5টা বইয়ের 70 to 75% ম্যাথ একই ম্যাথ। বাকি 25% ম্যাথও কমতে শুরু করে। মানে বাচ্চা কাচ্চারা এই জিনিসটা বুঝে না। ওরা যেহেতু পড়ালেখার সময় হাইপার হয়ে পড়ে, বা আমার আরেকটা টেন্ডেন্সি ছিল বারবার রিভিশন। আমি চেষ্টা করতাম অ্যাটলিস্ট 5 বার রিভাইজ করতে। আচ্ছা, যে কোনো এই কিছু রিভিশনের অ্যাটলিস্ট মানে 5 বার। টাইমটা কেমন থাকতো, যে আমি পরের দিন রিভিশন দিব নাকি এক মাস পরে? এটা হয়তো কি যে আমি প্রত্যেক উইকে যা পড়তাম সেটা উইকেন্ডে রিভিশন করতাম। মানে আমি রিভিশনের রুটিনটা একটু যদি বলি, আমি আজকে যেটা পড়ালো ক্লাসে সেটা চেষ্টা করতাম এই সপ্তাহের মধ্যেই পড়তে, নেক্সট সপ্তাহে না নিতে। তারপর এই সপ্তাহের উইকেন্ডে আবার রিভিশন। তাহলে ক্লাসে একবার পড়েছি, ওটা তো রিভিশনে না, বাসায় এসে পড়লাম একটা রিভিশন, উইকেন্ডে একটা রিভিশন 2টা, কুইজের সময় একটা রিভিশন 3টা, এরপর হচ্ছে আমার সেমিস্টার ফাইনালের সময় একটা রিভিশন 4টা, এরপর হচ্ছে আমি বোর্ড পরীক্ষার আগে একটা রিভিশন দিলাম 5টা। সো আমার প্ল্যানে থাকতো আমার যে কোনো কিছু অ্যাটলিস্ট 5 বার করতে হবে। তো জিনিসটা হচ্ছে কি, আমি যেহেতু এই প্রত্যেকটা জিনিস আমি লিখতাম প্রচুর, আমি আসলে ক্লাস 6-7 থেকে পড়ালেখা বাদ দিয়েছিলাম, পড়তাম না। মানে আমি পড়া বাদ দিয়ে দিয়েছিলাম, পড়ালেখা বাদ দিই নাই, পড়া বাদ দিয়েছিলালাম, আমি লিখতাম। মানে জিনিসটা ছিল এরকম, আমি সামাজিক বিজ্ঞান, ইসলাম শিক্ষা এটাও পড়তাম না, লিখতাম। বই খোলার সামনে দেখতেছি আর লিখতেছি, দেখতেছি আর লিখতেছি, কোথাও আটকে গেলে জিনিসটা কি ভাবতেছি কিন্তু লেখা থামাচ্ছি না। তো আমার এই প্রচুর লেখার সবচেয়ে বড় যে সুবিধাটা ছিল, আমি প্রথমবার কিন্তু খাতায় লিখছি, দ্বিতীয়বার বই কিন্তু খুলতেছি না। দ্বিতীয়বার আমি আমার খাতা থেকে পড়তেছি। এটা একটা সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ আমাকে দিত। এটা তো আমার পারা জিনিস। সো আমি একটা মোরাল বুস্ট আপ পাইতাম, এইটা আমি নিজে লিখছি, নিজে পড়ছি, দ্বিতীয়বার আমি লিখতেছি, এইটা কেন পারবো না? অবশ্যই পারবো ইনশাল্লাহ। সেটাই। এখানে জাস্ট আমি একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যেমন আমাদের যতগুলো কোর্স আছে, সো কোর্সের মাঝখানে আমি যেটা দেখতে পাই যে আপনি যদি ভাই ওই যে লিখা জিনিসটা না দেন না, পোলাপানা হচ্ছে সারাক্ষণ কমপ্লেন করতে থাকবে যে কেন দিচ্ছে না, কেন দিচ্ছে না। আর আমার কথা হচ্ছে যখন আমি ক্লাসটা করতেছি তুই নিজেরা একটু নোট করবি না, ওরা এটা করতে চায় না। ওরা চায় যে আপনার যে লেকচার নোটটা দেখছেন ওইটা দেখে দেখে ওরা পড়বে। সো এটা তো ওদের জন্য হার্মফুল। অবশ্যই। মানে ব্যাপারটা হয়ে গেছে কি, আমি কিছু কিছু ক্ষেত্রে বলি এডটেক আমাদের জন্য অভিশাপ। তো কোন ক্ষেত্রে আমি বলি এডটেক আমাদের জন্য অভিশাপ, সেটা বুঝায় বলতেছি। প্রথম অভিশাপের জায়গাটা বুঝায় বলি।
একটা বাচ্চাকে সব করিয়ে দেওয়া মানে বাচ্চাটাকে পঙ্গু করা, বাচ্চাটাকে জাস্ট অটিস্টিক করে ফেলা। কিভাবে? ও যখন দেখতেছে সবকিছুর সলিউশন আছে, ও ওর মাথাটাকে খাটাচ্ছে না। সেটাই। এখন অ্যাডমিশন টেস্টের দিন ও কি সব কমন পাবে? আর কমন পাইলেও ও কয়টা মনে রাখতে পারবে? আমি একটা এক্সাম্পলে যে আজকের ক্লাসেও আমি দিয়ে আসলাম, আমার অফলাইন ক্লাস ছিল সন্ধ্যায়, সেখানে বাচ্চাদেরকে বললাম যে দেখো, আমিও এখানে এসে অন্যান্য এডটেকের ভাইয়াদের মতো বলতে পারি যে দেখো, বুয়েট ভর্তি পরীক্ষায় 14টি রিটেন কোশ্চেন আসে, 14টি না 13টা, মানে ফিজিক্সে 13টা, ম্যাথে থাকে 14টা, ফিজিক্সে 13টা রিটেন কোশ্চেন আসে, আমি 13টাই মোটামুটি কমন ফেলতে পারবো, কিন্তু সেজন্য আমাকে ম্যাথ করতে হবে মোটে 4000। তো 4000 ম্যাথ করিয়ে 13টা কমন ফালানোর মধ্যে কোনো ক্রেডিট নেই। আর বাচ্চারা ওই 4000 ম্যাথ করে 13টা মনে রাখতে পারবে না, কারণ 4000 ম্যাথ মাথায় থাকবে না। সেটাই। এখন 4000টাকে 4000-এর মতো চিন্তা করবে যে না 4000-এর উপর। হ্যাঁ, সো প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে চান্স পাওয়ার জন্য আসলে অনেক কিছু দরকার না। চান্স পাওয়ার জন্য দরকার হচ্ছে পরিমিত পড়ালেখা করা এবং ইফিসিয়েন্সি বাড়ানো। আমার যদি ইফিসিয়েন্সি না বাড়াইতে পারি, কম সময়ে সমাধানের টেকনিক ডেভেলপ করতে না পারি, অনেক ম্যাথ করেও আমি অ্যাডমিশন টেস্টে চান্স পাবো না। এখন অ্যাডমিশন টেস্টের মূল জিনিস হচ্ছে ব্রেইনকে খাটানো, মাথাটাকে খাটানো। এখন যখন ওরা সব কিছুই দেখতেছে করা করা করা, ও ব্রেনটাকে খাটাচ্ছে না। সো আমার কাছে যেটা মনে হয় এখন, সেটা হচ্ছে এই যে বাচ্চারা কমপ্লেন করতেছে কঠিন বা পারতেছি না, এর সবচেয়ে বড় কারণ হচ্ছে ওরা নিজেরা প্র্যাকটিস করতেছে না। আর এডটেকের আমরা যারা আছি, আমরা আবার ভাবতেছি সব করিয়ে দিলে বোধহয় বাচ্চাটার ভালো হবে। আসলে সব করিয়ে দিলে বাচ্চাটার ভালো হয় না। সব করিয়ে দিলে জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে আমরা সার্কাসে অনেক কিছু করতে দেখি, যে সার্কাসে একটা মানুষ হয়তো বা জাগলিং করতেছে, বল জাগলিং করতেছে। এখন কেউ যদি সারাদিন বসে বসে ওই জাগলিং দেখতেও থাকে, সে নিজে কিন্তু করতে পারবে না, তাকে জাগল করতে হবে। প্রথমবার হাত থেকে বলটা পড়ে যাবে, দ্বিতীয়বার হাত থেকে বলটা পড়ে যাবে, হয়তো বা 200তম বারে সে জাগলটা করতে পারবে। এখন যারা বাচ্চারা অনলাইনে বেশি ঝুঁকে গেছে, এরা সবসময় ভাবতেছে এই ভাইয়ার প্লেলিস্ট দেখছি, আমি তো বস। অথচ ও বিও ডাবল এস, একটা এস না, যারা বায়োলজি কম্পালসারি আসো তারা হচ্ছে বিও ডাবল এস না হয়ে তুমি বিও এস হয়ে গেছো। কেন? কারণ হচ্ছে তুমি নিজে প্র্যাকটিস না করার কারণে তোমার মনে হচ্ছে তুমি পারো, পরীক্ষার হলে যে তুমি ঠিকই দেখবে তুমি কিছুই পারো না, কারণ তুমি সেটা নিজে হাতে কলমে করোনি। সেটাই ভাই। সো আমরা এখানে অনেক কিছু বলে ফেলছি আর কি। সো এখন ভাই আমি যদি একটা পার্সোনাল কোশ্চেন করি যে ভাই, আপনার কি কোনো ভার্সিটিতে পড়ার টাইমে কখনো আফসোস হয়েছিল যে না আসলে মেডিকেলে যাওয়া উচিত ছিল? কখনোই না, কারণ আমি কখনোই ঘাড়ের উপর দিয়ে পিছনে তাকাইতাম না। সিদ্ধান্ত নিছি। কারণ লাইফে পিছনের দিকে তাকানো মানেই হচ্ছে আমার সময়টুকু ওয়েস্ট করা। সো ভাই আমি যদি আমার কথা বলি, আমারও কাইন্ড অফ সিনারিও এমনই ছিল। সো দেখা যেত যে মানে আমার 14 গোষ্ঠীর সবাই এসে আমাকে হচ্ছে আফসোস করাইতো যে না আসলে এটা ভুল ডিসিশন ছিল। সো এক্ষেত্রে যদি ভাই কিছু বলতেন। আমি জানি যে এমন অনেকেই থাকবে যারা আসলে মেডিকেল ছেড়ে বুয়েটে আসছে, এরপরে জাস্ট ওই ফ্যামিলি প্রেশারে দেখা যাচ্ছে যে হয়তো আবারও চিন্তা করতেছেন আবার মেডিকেল সেকেন্ড টাইম দিব। ও না, মানে আমার ক্ষেত্রে আসলে যেটা অ্যাডভান্টেজ ছিল সেটা হচ্ছে, যেহেতু আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার মানে হচ্ছে দয়া, আমি ছোটবেলা থেকেই মোটামুটি ভালো স্টুডেন্ট ছিলাম। তো নিজের উপরে একটা কনফিডেন্স ছিল, আর আমার বাবা মায়ের আমার উপরে একটা কনফিডেন্স ছিল, এবং আমার বাসায় আসলে ওই টাইপ প্রেশারটা একটু কম ছিল। আমি বলবো না প্রেশার ছিল না, অবশ্যই বাবা মা আমাকে লাইনে রাখার জন্য কিছু প্রেশার দিতেন, কিন্তু অন্যান্য প্যারেন্টসদের তুলনায় আমার প্যারেন্টসরা এই ব্যাপারে একটু লিবারেল ছিলেন। কীরকম লিবারেল? তোমার যেহেতু ভালো লাগতেছে না, ঠিক আছে, তুমি এটা করো না। আর আত্মীয় স্বজনের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমার মোটামুটি 7-8 পড়ার সময় থেকেই আমার বাবা মা পড়ালেখার ব্যাপারে আত্মীয় স্বজনের কোনো রকম ফিডব্যাক নিতেন না। তাদের কথা ছিল লাইফ তো বাচ্চার, সুতরাং আপনাদের ফিডব্যাক না দিলেও চলবে টাইপ আর কি, ইনডিরেক্টলি একটু বোঝানো যে ভাই আপনি আপনার কাজ করেন, আমার বাচ্চা পড়তেছে, ওকে ওটা করতে দেন। আর আল্লাহর রহমতে যেহেতু রেজাল্টটা সবসময় আমি ধরে রাখতে পারছি, আমার বাবা মায়ের ওই কনফিডেন্সটা আমার উপরে গ্রো করছে যে ঠিক আছে, ও তো কখনোই কোথাও আটকাচ্ছে না, খারাপ করতেছে না, বা তাদের যে এক্সপেকটেশন সেই অনুযায়ী রেজাল্ট করতে পারতেছি। আর ফাইনাল একটা ব্যাপার হচ্ছে যে আমি কেন কখনোই রিগ্রেট করি নাই, সেটার কারণটা বলি। আমি অ্যাকচুয়ালি যখন ওই বুয়েট থেকে আমার যেদিন সার্টিফিকেট তুলে মেডিকেলের দিকে যাওয়ার কথা, ওই দিন আমি বুয়েটের হাফ হলে বসে একটু চিন্তা করতেছিলাম যে আমার সামনে এখন দুটো পাথ,
এক হচ্ছে আমার ছোটবেলার যে ড্রিম বা প্যাশন, সেই প্যাশনটাকে ফলো করা। আরেকটা হচ্ছে ফিজিক্সের প্রতি ভালোবাসাটাকে জিইয়ে রাখা। মানে আচ্ছা। আমি একটা ডাইলেমায় পড়ে গেলাম, কারণ হচ্ছে আমি ম্যাথ এবং ফিজিক্সে আমি বলবো না আমি আহামরি ম্যাথ বা ফিজিক্স পারি, কিন্তু মানে ভাল লাগতো। ভালো। ম্যাথ করতে ভাল লাগে, ফিজিক্স পড়তে ভাল লাগে, প্রবলেম সলভ করতে ভাল লাগতো। তো অনেকক্ষণ বসে বসে চিন্তা করতেছিলাম যে আমি যদি ডাক্তার না হই সেক্ষেত্রে আমি কি হবে, একটা ইঞ্জিনিয়ার হব। তো ইঞ্জিনিয়ার হওয়া মানে হচ্ছে ম্যাথ এবং ফিজিক্স নিয়ে পড়ালেখা করা। আমি যদি এখন ডাক্তার হতে যাই আমি কি আর ফিজিক্স পড়তে পারবো কিনা, এই কোশ্চেনটা আমি নিজেকে আস্ক করলাম। আমি দেখলাম যে অ্যান্সারটা না আসতেছে কেন। ফিজিক্স বা ম্যাথ পড়ার জন্য ভালো একজন মেন্টর লাগে। বায়োলজি, উইথ ডিউ রেসপেক্ট টু অল বায়োলজি টিচার্স, আমি বায়োলজি শিক্ষকদের প্রতি সম্পূর্ণরূপে সম্মান রেখে কথাটা বলতেছি, বায়োলজি নিজে নিজেও পড়া যায়। কারণ বায়োলজির অধিকাংশ জিনিস ইনফরমেশন বা তথ্য, একটু সময় নিয়ে গুছায় পড়লে পড়া যায়। কিন্তু পদার্থবিজ্ঞান বা ম্যাথ একজন ভালো গাইড বা মেন্টর ছাড়া বোঝা খুব কঠিন কাজ। তো আমার যেহেতু যখন এটা মনে হইলো যে আল্লাহ, আমি তো বায়োলজি চাইলে নিজেও পড়তে পারবো, কিন্তু আমি তো ফিজিক্স ম্যাথ নিজে পড়তে পারবো না, তাহলে মেডিকেলে যাওয়া মানে হচ্ছে আমার ফিজিক্স ম্যাথকে ছেড়ে দেওয়া। ছেড়ে দাও, হ্যাঁ। এবং তখন আমার ভিতর থেকে আওয়াজ আসলো, জি না, এটা করা যাবে না, আমাকে ফিজিক্স ম্যাথ নিয়ে থাকতে হবে। আচ্ছা। এই কারণে অ্যাকচুয়ালি কখনো ভাই রিগ্রেট হয় নাই আমার। আচ্ছা, তাহলে ভাই এবার আমি যদি চলে যাই যে আপনি বুয়েটে টিকে গেছেন বা বুয়েটে পড়া শুরু করে দিছেন, এরপরে লাইফটা কেমন ছিল? মানে ৪ বছর বা ৫ বছর আসলে কেমন ছিল? আমি এনজয় করছি আমার বুয়েট লাইফ, পুরো আচ্ছা। দোস্তর এনজয় করছি। মানে যে রিয়েলিটি ছিল ওটা এক্সপেকটেশনের সাথে মিলে গেছে। মানে আমি অ্যাকচুয়ালি এক্সপেকটেশন নিয়ে চলি নাই। আচ্ছা। মানে আমার কাছে বুয়েট লাইফটা আমি একটু এইভাবে বলি, পা কখনো মাটি থেকে তুলতে দেয় নাই আমার ফ্যামিলি। আমার বাবা মা সবসময় চেষ্টা করতেন যে আমাকে মাটিতে রাখতে। আচ্ছা। যে আমি বুয়েটে পড়ি বলে বাসায় আমাকে এক্সট্রা কোনো খাতির করে নাই কখনো। তো বুয়েটে পড়ে তো কি হইছে? ব্যাপারটা এরকম। সো আসলে যে আমার ওইভাবে বুয়েট লাইফ নিয়ে আসলে এক্সপেক্টেন্সি যদি বলি, আমার শুরু থেকেই ইচ্ছা ছিল যে মোটামুটি একজন ভালো ইঞ্জিনিয়ার যাতে হতে পারি। তো এইজন্য একাডেমিক পড়ালেখায় মনোযোগ ছিল। কিন্তু কখনোই টিচার ফাইটার ছিলাম না। কারণ আমি শুরুতে ঢুকেই বুঝে গেছি ও আমার দিয়ে হবে না। তো প্রথম দিকের যে ১০-১৫ জন আছে এদেরকে দেখে বুঝে গেছি যে আল্লাহ তাআলা এদের দুনিয়ায় পাঠাইছেন পড়ালেখা পড়া করার করার জন্য। এদের মাথা অন্য জিনিস। আমি এদের সঙ্গে কম্পিটিশনে যাইতে পারবো না, বাদ দেই। রাদার আমি চেক অ্যান্ড ব্যালেন্স করি। সো চেক অ্যান্ড ব্যালেন্সটা কিরকম ছিল, যে আমি বুয়েটের পড়ালেখার পাশাপাশি প্রচুর খেলতাম। হুম। মানে আমি হচ্ছে সোহরাওয়ার্দী হলে ছিলাম। তো সোহরাওয়ার্দী হলের বাস্কেটবল টিমে খেলছি আমি। আমি রাত জেগে টেবিল টেনিস খেলতাম। তারপর হচ্ছে বন্ধু-বান্ধবের সঙ্গে যে একটু মিক্সিং, গ্রুমিং সেটা করতাম। তারপর হচ্ছে টিউশনি করতাম তখন ২ টা টিউশনি, যে নিজের খরচটা যাতে নিজে চালানো যায়। বাট দুটো কাজ কখনো করি নাই। এক হচ্ছে কখনো ক্লাস মিস দিতাম না আমি। আমি রেগুলার সব ক্লাস করতাম। আমার এখনো খেয়াল আছে যে কিছু সমস্যার কারণে 4 অনে এসে আমি কিছু ক্লাস মিস দিছি। পোলাপান লিটারেলি এসে আমাকে মারছিল। কেন মারছিল? ওরা ধরে নিত মনিরের খাতায় সব গুছানো থাকবে। আচ্ছা। এখন 4 অনে এসে আমি খুব সম্ভবত ২১ টা ক্লাস মিস দিছিলাম। আচ্ছা। তো ২১ টা ক্লাস মিস দেওয়ার কারণে আমার তো ওই লেকচার কনটেন্ট গুলা নাই। পরীক্ষার আগে এসে ধরা পড়লো আমার খাতায় লেকচার কনটেন্ট গুলা নাই। আমি তো অবাক, কেন তোরা তুলিস নাই? ওরা তো আগের ৭ সেমিস্টার ৬টা সেমিস্টারে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। এটা তো আমি জানতাম না। তো পোলাপান রুমে এসে আমাকে হালকা উত্তম মধ্যম দিছিল যে তুই কেন আগে আমাদের জানাস নাই, তুই ক্লাস করতে পারবি না। আমি তখন বলছি আমি তো ধরে নিছি তোরা ক্লাস করিস। তাহলে তো বুঝে যাচ্ছে যে ভাইরা আসলে ভার্সিটি লাইফে খুব ভালো হয়ে গেছে। না, আমি একটা জিনিস এখানে অ্যাড করব, আমার সিজিপিএ অত ভালো ছিল না, বাট আচ্ছা। ভদ্রস্থ ছিল। ভদ্রস্থ বলতে যে আমার সিজিপিএ নিয়ে আমি যাতে দেশের বাইরেও চলে যেতে পারি এই টাইপ। এবং আমি অ্যাকচুয়ালি পাশ করার পরপরই জিআরইর প্রিপারেশন নিচ্ছিলাম। তো আমার একটা ফ্রেন্ড ছিল সিয়াম মোশাররফ হোসাইন, ও এখন হচ্ছে খুব সম্ভবত অ্যালগোরিজিন নামে একটা কোম্পানি আছে ওর ইউএসএতে। ওই হচ্ছে প্রথম, ও আইওটি থেকে পাশ করা। এনডিসিতে আমরা খুব কাছাকাছি বসতাম। ওর কাছে জিআরইর ফুল প্রিপারেশনটা নেই। তো জিআরই পরীক্ষার ঠিক আগে আগে আমার বাসায় কিছু সমস্যা দেখা দেয়। তো ওই সময় আমি সিদ্ধান্ত নিই যে না, এই সময় আব্বা আম্মাকে ছেড়ে আসলে বাইরে যাওয়াটা ঠিক হবে না। তো পুরোটাই আসলে না ভাইয়া রিজিক, যে আমি মেডিকেলে যে গেলাম না, আমার রেজাল্টটা আল্লাহ তাআলা কিন্তু দেওয়ার পরে আমি গেলাম না, রিজিক। ইঞ্জিনিয়ার হলাম,
মানে হচ্ছে মাথায় ছিল সব সময় বাইরে যাব বাইরে যাব, হুম। জিআরইর প্রিপারেশন নিয়ে জিআরই পরীক্ষাই দিলাম না, আচ্ছা। আবারও রিজিক। তো এরপর হচ্ছে আমি রবি আজিয়াটা লিমিটেডে জয়েন করি তখন, মানে 2009 সালে পাশ করার পর। সো পড়লাম আমি পাওয়ার মেজর নিয়ে, জব করতে গেলাম কমিউনিকেশনে, এটাও আর একটা রিজিক। হুম। সো আসলে একটা সময় এসে আমি রিয়েলাইজ করলাম যে লাইফে ফ্লেক্সিবল হওয়াটা জরুরি। আমি যেটা চাবো সেটা সবসময় নাও হইতে পারে। আর আসলে সাকসেস সবসময় আমার চাওয়া পাওয়ার উপরে আসলে ডিপেন্ডেন্ট না। সাকসেস হচ্ছে যে আমি যে জিনিসটা পাচ্ছি সেই জিনিসটার প্রতি অ্যাকসেপ্টেন্স গ্রো করাটা। হুম। যে আমি যদি হ্যাপি থাকি যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে এইটা দিছেন, তাহলে আমি সাকসেসফুল। কিন্তু আমার মধ্যে যদি আনহ্যাপিনেস তৈরি হয়, আল্লাহ এটা চাইলাম এটা পাইলাম না, মানে যেটা এখন অধিকাংশ ছেলে পেলে এবং তাদের গার্ডিয়ানদের সমস্যা, এদের রিজিকের উপরে ভরসা নাই। একটা জিনিস চাইলাম কিন্তু পাইলাম না, এরা এটা চিন্তাই করে না যে এটা চেয়েও আমি পাই নাই কারণ এটা রিজিকে নাই। এরা ভাবে এই কারণে এটা হয় নাই, ওই কারণে ওইটা হয় নাই। তো এখানে আমি একটা জিনিস অ্যাড করবই, কোচিং এবং এডটেক এদেরকে আমি মাঝে মাঝে সহ্য করতে পারি না। কেন পারি না সেটা আমি তোমাকে একটু বলি। এইটা একটু সবাই মানে গার্ডিয়ানদেরকে দেখাবেন, মানে আমার এই কথাগুলো অবশ্যই গার্ডিয়ানদের শোনা খুব জরুরি। দেখেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সন্তান আপনার, আপনার সন্তান কোথায় চান্স পাইলো তার থেকে ইম্পর্টেন্ট একটা ইস্যু হইল আপনার সন্তানটাকে আপনি মানসিকভাবে প্যারা দিচ্ছেন কি দিচ্ছেন না। তো আমরা এখন গার্ডিয়ানরা একটা প্রচণ্ড ভুল কাজ করে ফেলি, আমার সন্তানটাকে আমি তুলনা করি আরেকজনের সঙ্গে। আমি অলওয়েজ এই কথাটা বলি যে আপনি যখন আপনার সন্তানকে প্রথম কোলে নিছেন তখন কি চিন্তা করছেন আরে আমার বাচ্চার নাকটা এরকম হইল কেন? ওই বাচ্চাটাই এখন যখন অ্যাডমিশন টেস্ট দিচ্ছে আপনি তুলনা করতেছেন পাশের বাসার ভাবির ছেলে চান্স পাইলে তুই চান্স পাইলি না কেন। আপনি বাচ্চাকে শাসন করবেন কখন? সে যদি পরিশ্রম না করে। পরিশ্রম না করলে বান্ধা বিটান, পরিশ্রম করবি না কেন? কিন্তু বাচ্চাটা পরিশ্রম করতেছে, চেষ্টা করতেছে, কিন্তু কোনো কারণে তার রেজাল্টটা আসতেছে না, তার মানে এটা তার রিজিকে নাই রে ভাই। সো এই এই যে ব্যাপারটা এখন এডটেকগুলোর আসলে এখানে দোষটা কোথায়? এরা হচ্ছে গ্লোরিফাই করে, বুয়েটে চান্স পাইছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, ঘোড়ার ডিম হয়েছে। বুয়েট থেকে পাশ করে কত অমানুষ জানোয়ার আছে। আমাদের দেশটার এত বাজে অবস্থা কেন? কারণ আমরা যারা শিক্ষিত তারাই তো সবচেয়ে বড় বাটপার। চুরিগুলা কারা করে? বা একটা রিক্সাওয়ালা কদ্দূর চুরি করবে? কিন্তু একটা আমলা বা একটা ইঞ্জিনিয়ার কলমের খোঁচায় যে চুরিটা করে সেটা তো কখনোই মানে হচ্ছে ক্ষতিপূরণ আদায় করা যাবে না। রাজনীতিবিদদের কথা আলাদা, ও আলাদা পার্টি, সো রাজনীতির টানবো না। কিন্তু যদি একটা মানুষ যে কিনা উচ্চশিক্ষায় শিক্ষিত সে যদি বাটপার হয় তাহলে এর থেকে তো দুঃখজনক কিছু নাই। আচ্ছা, সো আমরা অনেক কিছুই শুনলাম ভাইয়ের থেকে। সো ভাই এখানে আরেকটা আমি জাস্ট কোশ্চেন করতে চাই যে ভাই আপনার কি মনে হয় যে বুয়েট কি ওভার হাইপড? ইদানিং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বুয়েট অটো রিক্সা বানায়, সো এটা শুনে মানুষজন আসলে সবাই ঘুমায় কমেন্ট করতেছে যে না বুয়েট ওভার হাইপ, বুয়েট আসলে আমাদের বাংলাদেশকে আসলে কিছু দিচ্ছে না, মানে বুয়েটের পোলাপান যে বাংলাদেশ থেকে নিয়ে হচ্ছে বিদেশ চলে যাচ্ছে। সো এই ব্যাপারে জাস্ট আপনার আচ্ছা, এই ব্যাপারে আমার মতামতটা আমি একটু ডিফারেন্টলি বলি। আমার মতামতটা আসলে মিক্সড। আচ্ছা, আমি কাউকে একসাথে খুব বেশি প্রেইজও করব না, আবার কাউকে খুব বেশি দোষও দিব না। হ্যাঁ, অ্যাজ এ বুয়েটিয়ান আমি নিজে বুয়েটিয়ানদের মধ্যে একটা সমস্যা দেখছি, সেটা হচ্ছে হপিং। হপিং মানে হচ্ছে এই প্রতিষ্ঠানে 2 বছর, ওই প্রতিষ্ঠানে 2 বছর, ওই প্রতিষ্ঠানে 2 বছর, থিতু হইতে চায় না। এখন এটা আসলে আমি আবার বুয়েটের ছেলেপেলেদের সমস্যা হিসেবে দেখি না, ক্যাপাবল মানুষজন এদের সামনে অপশন থাকে বেশি। তো আমার যদি টেবিলে খাবারের আইটেম থাকে অনেক, আমি তো এটা একটু খাবো ওটা একটু খাবোই, তাই না? আবার আমি যদি অন্য দিক থেকে খেয়াল করি যে যারা বিজনেস ওনার আছে অনেকেই তো হয়তো বা মানে হচ্ছে বিজনেস অ্যাকচুয়ালি করার জন্য যে শিক্ষিত মানুষ হইতে হবে এরকম তো না। আমার হয়তো বিজনেস ওনারটা উনি ট্র্যাডিশনাল শিক্ষায় শিক্ষিত না, উনি জাস্ট বিজনেসটা ওন করেন। তাহলে উনি যখন দেখবেন যে বুয়েটের একটা ছেলেকে আমি এনে থিতু করতে পারতেছি না, উনি কিন্তু তখন বুয়েটের ছেলেপেলেদের প্রতি একটু আগ্রহ হারায় ফেলবেন। সো অনেক সময় জব মার্কেটে এইটা নিয়ে একটু সমস্যা তৈরি হয়। আচ্ছা, সো এটা গেল একটা জিনিস। এবার আসি ওভার হাইপটের ব্যাপারটায়, যে ছেলে পেলে বুয়েট থেকে নিচ্ছে কিন্তু দেশকে দিচ্ছে না, বা রিক্সার কথা বললাম। এবার আমি একটা জায়গায় আসি,
এই যে এই টাইপ কমেন্ট যারা করে আমি তাদেরকে বলি এদের জ্ঞানের বড়ই অভাব ভাই। কেন সেটা একটু বুঝায় বলতেছি। একটা সেফটি ফিচার্স নিয়ে রিক্সা উদ্ভাবন করা যে কি রকম কাজ এইটা বোঝার জ্ঞান ওর নাই। কারণ দেখো ভাইয়া, যে বাজারে এখন এই যে বাংলা টেসলা যেগুলো আছে, রিক্সাগুলো কত উঁচু, ভরকেন্দ্র কই উপরে, তাহলে ভরকেন্দ্র উপরে যদি থাকে যে কোনো সময় এটা টপল করবে, বাঁক নেওয়ার সময় স্পিড বেশি থাকলে এটা টপল করবে। তাহলে আমার বুয়েট অবশ্যই সেফটি মেজারমেন্টগুলো আগে আনছে যে ঠিক আছে ভরকেন্দ্রটা উঁচু না, ভরকেন্দ্রটা একটু নিচে নামাই। তো এইটা তো একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল রে ভাই। আমারে কেন ড্রোন বানাইতে হবে? আমি ড্রোন দিয়ে কি ঘোড়ার ডিম করব? আমার ইঞ্জিনিয়ারিং এর মূল উদ্দেশ্যটা তো আগে বুঝতে হবে। আমার কাছে ইঞ্জিনিয়ারিং এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের রিসোর্স লিমিটেড, সেই লিমিটেড রিসোর্সকে অপটিমাইজ ওয়েতে ইউজ করা। তাহলে আমার যে জিনিসটা গণমানুষের কাজে লাগবে সেই জিনিসটা যদি আমি ডেভেলপ করি, এটা অবশ্যই মানুষের জন্য অনেক কিছু করা। তো আমি বলবো একটা নিরাপদ রিক্সা ডিজাইন করা, এইটা বাংলাদেশের জন্য অনেক কিছু। রকেট দিয়ে কি ঘোড়ার ডিম ফেলবো আমি? আমাদের যে আর্থসামাজিক প্রেক্ষাপট সেখানে আমি রকেট দিয়ে কি ফেলবো? সো এই যে যে ভুল কম্প্যারিজনগুলো করা হয়, ইউএস এর বাচ্চা কাচ্চারা এটা করতেছে, ফিনল্যান্ডের বাচ্চা কাচ্চা এটা করতেছে। ভাই ইউএসএ ফিনল্যান্ডের যে এডুকেশন সিস্টেমটা আছে ওটা বাংলাদেশে আনো, লাভ তো সবাই দিতে পারে। আমি এখন একটা অ্যাটাক করি, অ্যাটাকটা হচ্ছে বাংলাদেশের স্কুল কলেজের কয়টা টিচার তাদের নিজেদের স্কুল কলেজ লাইফের টপার ছিল, বের করো। আমার বন্ধু বান্ধব যারা আমার সামনে ছিল, কই কেউ তো স্কুল কলেজের টিচার না। অথচ আমি জানি যে আমার সামনে ছিল এনডিসিতে আমার ওভারঅল পজিশন ছিল ৭২তম, আমি বুয়েট অ্যাডমিশন টেস্ট হয়েছে ১৫১তম, মেডিকেল মেরিট পজিশন আমার খেয়াল নাই, জাস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজে চান্স পাইছি। আর আইবিএতে যখন ভর্তি পরীক্ষা দিই পরে গ্র্যাজুয়েশনের পরে আমার মেরিট পজিশন ছিল ৩৫তম। তার মানে আমার সামনে আরো অনেকেই আছে, কই কেউ তো স্কুল কলেজের টিচার না। তাহলে তারা যদি স্কুল কলেজের টিচার না হয়, শুধু ভার্সিটির টিচার হয়, ভার্সিটিতে যতক্ষণে একটা বাচ্চা কাচ্চা আসে ততক্ষণে তো তার মোল্ড ভাই ডেভেলপ হয়ে গেছে অলরেডি, ওর এনে তো খুব বেশি কিছু করার নাই। আর আমার সবচেয়ে বেশি ভালো কোয়ালিটির টিচার দরকার প্রাইমারি স্কুলে, কারণ বাচ্চার ফাউন্ডেশন তখন গড়বে। আর আমাদের দেশে প্রাইমারি স্কুলের ভর্তি পরীক্ষায় বা প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষায় কারা যাচ্ছে ভাই? এখন এটা কি এই শিক্ষকদের দোষ? অবশ্যই না, এটা আমাদের ওভারঅল সিস্টেমটার একটা দুর্বলতা। সো মানে হচ্ছে আমি এই জন্য বলবো যে আসলে বুয়েটের ওভার হাইপ হওয়ারও কিছু নাই। বুয়েট ইজ বুয়েট। আমি বুয়েটে পড়ছি বলে বুয়েটকে গ্লোরিফাই করতেছি না। মানে আমি যেহেতু বুয়েটেরও স্টুডেন্ট, আমি আবার ঢাকা ভার্সিটির আইবিএ থেকে পড়ে আসছি, এখন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি পড়াই। আমার সবসময় যেটা মনে হয় যে কোনো জায়গা থেকে যে কেউ ভালো করতে পারে ইনশাল্লাহ। দরকার শুধু যে ঠিক মতো নারিশ করা, মোটিভেটেড রাখা। আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা না তুলনা করি অনেক বেশি, যে ছেলেটা বুয়েটের সে এরকম, ছেলেটা রুয়েটের সে এরকম। হ্যাঁ অবশ্যই এখানে একটা ব্যাপার আছে যে বুয়েটকে কেন প্রায়োরিটাইজ করা হয়, কারণ যেহেতু বুয়েটের অ্যাডমিশন টেস্টটা একটু কঠিন, সেহেতু বুয়েটে যারা আসতেছে তারা বাছাইকৃত হয়ে আসতেছে। আমরা এটা বিলিভ করতে পারি যে ঠিক আছে সে একটা লেভেল যেহেতু ক্রস করে আসছে তার মিনিমাম এইটুকু মেরিট আছে। মানে জিনিসটা অনেকটা এইরকম, আমি এইভাবে বলি যে আমি যখন অলিম্পিকের 100 মিটার একটা ইভেন্ট দেখতে যাচ্ছি যে উসাইন বোল্ট ফাইনালে দৌড়াবে, তো ফাইনালে যে 8 জন দৌড়াচ্ছে এই 8 জনের কিন্তু একটা মিনিমাম সক্ষমতা আছে বলে তারা হিটগুলা পার হয়ে আসছে। তো আমার কাছে জিনিসটা এইরকম যে বুয়েটে যারা আসছে তারা জীবনের অনেকগুলা স্টেজ পার করে বুয়েট ভর্তি পরীক্ষাটা পার করে এখানে আসছে। সো এখন যদি বুয়েটে পড়া কেউ চিন্তা করে মুই কে হনুরে, এটা তার অক্ষমতা বা দুর্বলতা। সো আমরা ভাই থেকে আসলে অনেক কিছু শুনলাম।
প্লাস আমরা মানে যাবতীয় ভাইয়ের স্টোরি তো শুনলামই, প্লাস ভাইয়ের স্টোরির মাঝখানে আলটিমেটলি বলা যায় যে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অনেক ধরনের আসলে অ্যাডভাইস আমরা এখান থেকে শুনলাম আর কি। সো এতটুকু গেলে হচ্ছে আমাদের পডকাস্টের প্রথম ভার্সন। সো সেকেন্ড ভার্সনে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের তোমাদের যে কোশ্চেন আছে সেটা আমরা ভাইয়ের থেকে জানার চেষ্টা করি। সো সেকেন্ড ভার্সনটা দেখার আমন্ত্রণ রইল। আর হচ্ছে আমাদের কোর্সের ব্যাপারে যদি আমি হালকা পাতলা একটু বলে রাখি, যে কোর্সের ব্যাপারে খুব বেশি বলার কিছু নাই, জাস্ট তুমি ডেমো ক্লাসটা দেখো, দেখলেই তুমি বুঝতে পারবা যে আসলে কোর্সের কোয়ালিটি কেমন। আর ভাইয়ের সম্পর্কে যদি জাস্ট একটা জিনিস বলতে চাই যে ভাইয়ের ক্লাসের ব্যাপারটা তোমরা দেখলেই বুঝতে পারবা। মানে আমি আসলে খুব একটা ডিসক্রাইব করতে পারবো না, কারণ আমি ভাইয়ের একটা ক্লাস দেখছিলাম, সেটা হচ্ছে আমাদের ভেক্টরের। সো আমি যেভাবে ভেক্টর পড়াই, বাট ভাইয়া যেভাবে অ্যাপ্রোচ করছে, মানে আমি মনে হয় না যে আমি ওইভাবে অ্যাপ্রোচ করবো কখনো, ঠিক আছে। সো এটা হচ্ছে কথা যে মানে ভাইয়ের পড়ানোর স্টাইলটাই আসলে ইউনিক। সো ভাই না শুধু, শফিক ভাই, তারপর বিফতু ভাই, অরূপ ভাই, সবাই যেহেতু অনেক বছরের এক্সপিরিয়েন্স। ভাই ভাই কয় বছরের এক্সপিরিয়েন্স? আমারই তো 21 বছর হয়ে 21 গেছে। বছরের মতো এক্সপিরিয়েন্স। তো সো বুঝতে পারছো যে ভাইরা আসলে কাইন্ড অফ একদম সব কিছু দেখছে, মানে একদম এখন যারা যারা পড়াচ্ছে তাদেরও কাইন্ড অফ হচ্ছে ভাইরা টিচার। সো আই গেস কোর্সে আসলে ভালো কিছুই হবে আর কি। সো ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সো তোমরা চাইলে হচ্ছে কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। একটা ছোট্ট জিনিস অ্যাড করতে হবে, তোমার হচ্ছে এটা আমি বলবো বাচ্চাদেরকে, তোমার এটা কোশ্চেন হিসেবে আনা উচিত ছিল। আচ্ছা জি ভাই বলেন। যে বাচ্চারা কোন কোর্সটা করবে, লাইভ কোর্স নাকি হচ্ছে রেকর্ডেড কোর্স। হ্যাঁ আচ্ছা, এইটা কিন্তু বেশ জরুরি বাচ্চাদের জন্য। আমি সবাইকে একটা কথা বলবো, আমি আসলে লাইভ কোর্সের খুব বেশি পক্ষপাতী না, কেন সেটা একটু বুঝিয়ে বলতেছি। লাইভ কোর্সে অ্যাকচুয়ালি তোমরা দেখো কি হচ্ছে, সেটা দেখো, লেখার সুযোগ থাকে না। ক্লাসরুমে লেখার সুযোগ থাকে, কিন্তু অনলাইনে আসলে সমস্যাটা কোথায়? অনলাইনে যেহেতু স্ক্রিনটা খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে, লেখা নাই হয়ে যাচ্ছে, তুমি কিন্তু স্যারকে বলতে পারতেছো না স্যার আগেই বুঝছেন না। আচ্ছা অফলাইনে ক্লাসরুমে যখন তোমরা বসো তখন কিন্তু স্যারকে বলা যায় স্যার প্লিজ একটু ওইটা মুছেন না, এটা মুছেন। বা আমরা যারা অফলাইনে যখন পড়াই তখন কিন্তু বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, এই তোলা হয়েছে সবার? অনলাইনে কি হয়, পড়ানো শেষ, স্লাইড চেঞ্জ। তো লাইভ ক্লাসে তুমি খাতায় তোলার সুযোগ বেশি পাচ্ছ না, বাট তোমার জন্য খাতায় তোলাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কেন? কারণ তোমার প্র্যাকটিস করাটা জরুরি। আমি এই জন্য লাইভ ক্লাসের উপরে রেকর্ডেড ক্লাসকে বেশি প্রাধান্য দিই, এই কারণে যে আলটিমেটলি ঘোড়ার ডিম ওই লাইভে যায় কোশ্চেন তোমারও করা হয় না। তোমরা ভাবো লাইভ কোর্সে আমি খুব কোশ্চেন করে উল্টায় ফেলবো, ঘোড়ার ডিম হয়। ওই উল্টা কোশ্চেন টাইপ করতে গেলেই সময় চলে যায়। সেটাই। সো রেকর্ডেড কোর্সের সবচেয়ে বড় যে সুবিধাটা, তুমি চাইলেই পজ দিয়ে পুরো জিনিসটা লিখতে পারতেছো, একটা জিনিস বুঝতেছো না রিওয়াইন্ড করে আবার দেখতে পারতেছো। সো হালকেনস্টাইনের যে এই ইঞ্জিনিয়ারিং যে কোর্সটুকু আছে, এখানে আমি কয়েকটা চ্যাপ্টার ফিজিক্সে পড়িয়েছি। সো আমার সবসময় চেষ্টা থাকে ইফিসিয়েন্সি বাড়ানো। সো ইফিসিয়েন্সি বাড়ানো মানে কি, আমি তোমাকে অনেক ম্যাথ করাবো না, কিন্তু যে ম্যাথগুলা করাবো সেগুলো যাতে কাজের ম্যাথ হয়। আকাজের ম্যাথটা আমি করানোতে একেবারেই বিশ্বাসী না। আসলেও আসতে পারে, এই জিনিসটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। কেন? কারণ আসলেও আসতে পারে, সিলেবাসের শেষ নেই, ওটা সিলেবাস হচ্ছে ইনফিনিটি। আর ফাইনালি সবচেয়ে বড় যে সুবিধাটা রেকর্ডেড কোর্সের, সেটা হচ্ছে তুমি তোমার পছন্দ অনুযায়ী সময়ে বসতে পারতেছো। লাইভ ক্লাসে কিন্তু এই লাইভটা মিস হইলে পরে একটু ফিল থাকে, আহা লাইভটা তো মিস করে ফেললাম। কিন্তু রেকর্ড কোর্সে তুমি নিজের একটা রুটিন তৈরি করে সেই অনুযায়ী কোর্সটায় প্রোগ্রেস করতে পারো। সো নিজেদের একটু প্রচারণা করলাম আমরা, আমাদের রেকর্ড কোর্স ভালো ভালো, অবশ্যই সেটা ভালো। মজা করে বলতেছি না, খুব সিরিয়াসলি বলতেছি, রেকর্ড কোর্স ইজ ফার মোর বেটার দ্যান লাইভ কোর্স। এই কারণগুলোয় অবশ্যই অ্যাডমিশন জার্নিতে একাডেমিকে ভিন্ন কথা, বাট অ্যাডমিশনে আমি সব সময় বলবো লাইভ কোর্সের থেকে রেকর্ডেড কোর্স ইজ বেটার ফর ইউ। ওকে, সো আজকের পডকাস্ট আমাদের এতটুকুই ছিল। সো দেখা হবে নেক্সট পডকাস্টে, প্লাস হচ্ছে আমাদের যে কোর্স আছে কোর্সেও তোমাদের সাথে দেখা হয়ে যাবে, ঠিক আছে। সো টাটা, আসসালামু আলাইকুম।